পরিমণির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ডিবি থেকে পিওএম পশ্চিম বিভাগে বদলি হলেন ডিএমপি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। ভোট ক্লাব কাণ্ডের মাদক মামলা তদন্তের সময় ঘনিষ্ঠতা হয় তাদের। সাকলাইনের সরকারি বাসভবনে পরিমণির 18 ঘণ্টা অবস্থানে প্রমাণ মিলেছে সিসিটিভির ফুটেজে। বিসিএস পুলিশ ক্যাডারের 30তম ব্যাচ থেকে চাকরিতে যোগ দেন গোলাম সাকলাইন। 9 জুনের ঢাকা বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। গ্রেপ্তার হন নাসির। তদন্তের দায়িত্ব পায় ডিবি গুলশান বিভাগ। সেই সূত্রে সেখানকার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গে সখ্যতা হয় পরিমণির। সম্প্রতি বনানীর বাসা থেকে মাদক জব্দ পরিমণি গ্রেপ্তারের পর সামনে আসে তাদের সে সম্পর্কের প্রসঙ্গ। রাজারবাগ অফিসার্স কোয়ার্টারে মধুমতি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 1 আগস্ট সকাল 8টার দিকে সেখানে আসে লাল টি শার্ট পরা এক পুরুষ ও সাদা জামা পরা এক নারী। ফুটেজ বলছে তাদের একজন পুলিশ কর্মকর্তা সাকলাইন, অন্যজন পরিমণি। পরে রাত 1:30টার দিকে কালো পোশাকে সেখান থেকে পরিমণি চলে যান। তার গাড়ি চালকের দাবি, এর আগেও হাতেরঝিল এলাকায় তাদের একাধিকবার দেখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সাকলাইনের বিষয়টি তদন্ত করছে সিআইডির এক কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করা হবে পরিমণিকেও। যে কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যে ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা এই মাদকের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা এই মাদকের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা এই মাদকের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আজ 8 আগস্ট 2021, আজ রবিবার। এই মুহূর্তে হাওয়ায় তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আকাশ মেঘে ছেয়ে আছে। আমরা এখনও সিডনিবাসীরা আছি করোনা বন্দি। প্রিয় বন্ধুরা, একটু আগে যেই ভিডিও ক্লিপটা দেখানো হয়েছে, আমার জন্মদেশ, চৌধু জনতার দেশ বাংলাদেশের একটি চৌধু সংবাদ। প্রিয় বন্ধুরা, এই চৌধু সংবাদ বিষয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা অস্ট্রেলিয়ান একটি গল্প আমি আপনাদেরকে শোনাবো। তারপর আমি চলে যাব এই স্যালাইন কেন বলি, স্যালাইন আর প্যারাসিটামল কেন পরিমণি, সেই স্যালাইন পরিমণি এদের বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যে গোলাম কিভাবে পরীর গোলাম হয়ে গেল, সাকলাইন কিভাবে স্যালাইন হয়ে গেল, সেই নিয়ে আলোচনা করবো। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। এখন এই মুহূর্তে আমার রোলেক্স ঘড়িতে এখন বাজে দুপুর 2:05:33। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। চলুন তাহলে এবার আপনাদেরকে গল্প শোনাই, সেই অস্ট্রেলিয়ান গল্পটুকু। বছর কয়েক আগে অস্ট্রেলিয়ান একজন পুলিশ অফিসার কোনো একটি কেসের একজন বাদী নারীর সাথে ইন্টারোগেশন করার সময় তার সাথে সখ্যতা হয়ে যায়, তার সাথে পরিচয় ঘটে। এরপরে সেই পুলিশ অফিসার, এদেশে কনস্টেবল যে তাকেও অফিসার বলা হয়, সেই পুলিশ অফিসার অফিসিয়াল কাজের বাইরেও তার সাথে যোগাযোগ হয়েছে। এটুকু জানার পরপরই মিস্টার জনসন, কনস্টেবল জনসন, ইমিডিয়েটলি স্ট্যান্ড রিলিজ হয়ে গেছে তার দায়িত্ব থেকে। তিনি তার চাকরি হারান এবং তার বিরুদ্ধে কেস হয়, মামলা হয়। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে বিশ্বাসঘাতকতা। দেশের বিরুদ্ধে এই যে বিশ্বাসঘাতকতা, সেই জন্যই তার চাকরি চলে গেছে। এইবার আমি আপনাদেরকে যেটা বলছি, যে বাংলাদেশে যে সম্প্রতি যেই সংবাদটা এখন আপনারা দেখলেন, যে বাংলাদেশের একজন তথাকথিত নায়িকা বা মডেল, আপনারা কেন যে মডেল বলেন আমি বুঝি না। মডেল হচ্ছে অনুসরণীয় ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বকে বলা হয় মডেল, কিন্তু এরা কেন যে মডেল আপনারা বলেন আমি বুঝতে পারি না। এরা হবে চোডেল। চোডেলের শব্দটা কি সেটা আপনারা বুঝে নেবেন। চতে অনেক কিছু হয়, আমি এদেরকে মডেল বলি না। আমি আপনাদেরকে বাংলা অভিধানে
অনেক অনেক শব্দ জন্ম দিয়েছি। আপনারা এখন থেকেই বাংলাদেশি এই ধরনের বেশ্যা শ্রেণীর নারীদেরকে কখনো মডেল বলবেন না, এরা হবে চোডেল। এই চোডেল পরি গত মাস দুয়েক আগে বাংলাদেশের একজন সম্মানিত একজন ব্যক্তিত্ব, ব্যবসায়ী, নাসির মাহমুদ সম্ভবত তার নাম, আমি তাকে একজন কমন ফ্রেন্ড হিসেবে তাকে আমি জেনেছি, তাকে জানতাম, বাট আই হ্যাভ নেভার সিন হিম। ভেরি নাইস ম্যান মাহমুদ নাসির, খুবই ভালো। বোট ক্লাবে তার বিরুদ্ধে পরিমণি তাকে আসামি করে একটি মামলা করেছে। পরিমণি বাদী হয়ে নাসিরের বিরুদ্ধে যখন মামলা করে বোট ক্লাবের, সেইখানে একজন আইও, একটু উপরের লেভেলের একজন পুলিশ কমিশনড অফিসারকে আইও হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। তো বাকিটা আপনারা সবই জানেন যে পরীর সাথে ওই ছেলেটার নাম হচ্ছে গোলাম মাহমুদ সেলাইন, সেলাইন না, সেলাইন তো পুশ করে, সেলাইন না, সেকলাইন, গোলাম সেকলাইন। এই মামলার তদন্ত চলাকালীন সে পরীর সাথে ব্যক্তিগতভাবে জড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, চৌধু দেশের চৌধু পুলিশ, আপনারা এক সেলাইনকে দেখছেন, কিন্তু কত সেকলাইন, কত সেলাইন যে এই পুলিশ ডিপার্টমেন্টের ভেতরে আছে। ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে যে কোনো নারীবাদী অথবা নারী বিবাদীর সাথে যখন কোনো এই আইও, আমি ইনভেস্টিগেটিং অফিসার আমি বলবো না, আমি আইও বলবো, এই আইও যখন কোনো নারীর সান্নিধ্যে আসে তখন কিন্তু এরা কিন্তু এদেরকে বিছানা পর্যন্ত নিয়ে যায়, বিছানা পর্যন্ত নিয়ে যায়। এরা তখন রাষ্ট্রের সাথে এরা বেঈমানি করে। কত সেলাইন বেঁচে গেছে, কেউ কি সেটা দেখেছে? দেখে না, ধরা পড়ে মাত্র 2-1 জন। প্রিয় বন্ধুরা, এখন থেকে বছর 3 আগে বাংলাদেশের একজন নামকরা অটোমোবাইল বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক, কোনো কারণে তিনি ব্যাংক্রাপসি হয়েছেন, সংসার থেকে পালিয়ে গেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে তার স্ত্রীর সাথে। সেই মহিলা কোনোভাবে বনি আমিনের কানেকশন পেয়েছে থ্রু ইউটিউব। সে আমার একজন দর্শক ছিল এবং সেই হিসেবে 2-1 বার ফোনও করেছিল এবং আমার ইউটিউব সম্পর্কে কথা বলেছিল। এর মধ্যে তাদের মধ্যে একটা ডোমেস্টিক প্রবলেম দেখা দিয়েছিল। আমি ঢাকার একজন অটোমোবাইল ব্যবসায়ীর কথা বলছি। একদিন হঠাৎ করে এই ভদ্র মহিলা বলল তার স্বামী পলাতক, পালিয়ে গেছে। 1 ছেলে 1 মেয়ে এবং 1 স্ত্রী। আমি 2 স্ত্রী বলবো না এই জন্য, কারণ ওই ভদ্র লোকের আর অন্য কোনো সমস্যা ছিল না। নিখোঁজ হয়ে গেছেন, তার অটোমোবাইল বিজনেসটা বন্ধ হয়ে গেছে, তিনি দেউলিয়া হয়ে গেছেন। ভদ্র মহিলা বেশ কয়েক সপ্তাহ পরে এই স্বামী নিখোঁজের মামলা দেওয়ার জন্যে বনি আমিনের সাহায্য চেয়েছে অস্ট্রেলিয়াতে, যে আপনি যদি কোনোভাবে, যদি আপনার কোনো কানেকশন থাকে, যদি আমাকে একটু সাহায্য করতে পারেন, যে আমার এই স্বামী হারিয়ে গেছে, আমি কি করতে পারি, কি করা যায়। আমি জাস্ট বললাম, আপনি এক কাজ করুন, আপনি যে এলাকায় থাকেন, বসুন্ধরা এলাকা, যে বসুন্ধরা আবাসিক এলাকা, আপনি সেখানের আশেপাশে যে পুলিশ স্টেশন, আপনার থানা বলেন, পুলিশ স্টেশন আছে সেখানে যান। আপনার নিখোঁজ হওয়া স্বামীর বিষয়ে আপনি হারানো বিজ্ঞপ্তির মতো একটা জিডি করে আসেন। তিনি আমাকে বললেন তিনি পুলিশ স্টেশনে যেতে ভয় পান। কেন ভয় পান? তিনি একজন অপ্সরা সুন্দরী মহিলা, শুধু সুন্দরী না, অপ্সরা সুন্দরী মহিলা, এবং তিনি কখনো থানা পুলিশ কখনো যাননি, এবং বড় লোকের স্ত্রী হিসেবেও তার একটা অন্যরকম একটা ফিলিংস ছিল। একটু হাই লেভেলের একজন পুলিশ অফিসার, আমার বন্ধু, আমার ক্লাসমেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসাথেই লেখাপড়া করেছি। আমি খবর নিলাম যে বসুন্ধরা এই অঞ্চলের যে কয়েকটি পুলিশ স্টেশন, সেগুলো তার তত্ত্বাবধানে। আমি তাকে অনুরোধ করলাম যে সেই জন্য সংশ্লিষ্ট থানাতে যেন বলে দেয় যে একজন মহিলা যাবে, তার স্বামী নিখোঁজ হয়েছে, সেই নিখোঁজের সংবাদটুকু যেন সে অনলি জিডি আকারে যেন দিয়ে আসে বাদী হিসেবে। আমি ওনার পজিশন বলছি না, তিনি ফোন করে দিয়েছেন, মহিলা পুলিশ স্টেশনে গিয়েছেন, স্বামী নিখোঁজের রিপোর্ট রেখে এসেছেন। এর কয়েকদিন পরে মহিলা আমাকে ফোন দিয়ে জানালো, ভাইয়া এখন তো প্রায় সময় ফোন আসছে, কোনো একজন আইও, পুলিশ আইও বলে, ইনভেস্টিগেটিং অফিসার, তিনি বারবার আমাকে ফোন দিচ্ছেন, আমার নাম্বারে ফোন দিচ্ছেন, এবং আমার জিডি বিষয়ে তিনি আমাকে বলছেন যেন আমি থানাতে যাই। আমি প্রথম দিন গিয়েছি, দ্বিতীয় দিন তিনি আমাকে আবারও বললেন আবারও আসুন।
এইভাবে বারবার আমাকে ফোন দিচ্ছে। এরপরে একদিন আমাকে ফোন দিয়ে সন্ধ্যার সময় বলে, আমি আপনার বাসায় আসতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আমি তখন বুঝতে পারছি যে আইও তিনি এই সুন্দরী নারীর চক্করে বা খপ্পরে পড়ে গেছেন, কোনো না কোনোভাবে তাকে গেঁড়া কলের মধ্যে ফেলতে চাচ্ছেন। আমি তো 12 ঘটের জল খাওয়া, 12 ঘট, ঘট মানে ঘটি, ঘাট না কিন্তু, আমি তো 12 ঘটের জল খাওয়া, তো আমি সেই ঘটের পাবলিক। আর আমার 14 ঘাটে নৌকা ভেড়ানো আছে, আমার 14 ঘাটে নৌকা ভেড়ানো বনি আমিন, আর 12 ঘটের জল খাওয়া বনি আমিন আমার বোঝা হয়ে গেছে। আমি তখন সাথে সাথে বললাম যে তুমি সেই আইও, সেই সাব ইন্সপেক্টর যে আইও যে জিডি বিষয়ে, আমার তার নাম্বারটা দেওয়া হোক। সে তার নাম এবং নাম্বার আমাকে দিল। আমি আমার জায়গা মতো ফোন দেওয়ার আগে আমি সরাসরি ফোন দিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম। আমি তাকে বললাম আমি বনি আমিন বলছিলাম। আমি যখন তাকে বললাম যে আপনার কাছে যে গেছে বাদী হিসেবে, আপনি তো তাকে এখন বাদীর গেঁড়া কলে ফেলে দিচ্ছেন, অর্থাৎ সেই বিবাদী, সেই তার স্বামীকে হত্যা করে সে লুকিয়ে ফেলেছে, নানাভাবে প্যাঁচ দিয়ে কিন্তু মহিলাকে আপনি দুর্বল করছেন। কিন্তু ভদ্রলোক তখন ভয় পেয়ে গেছে, সত্যিকার অর্থে ভয় পেয়ে গেছে। এবং আমি তখনকার আইজি ছিলেন, আমি আর বলছি না, ইন্সপেক্টর জেনারেল যিনি ছিলেন, আমি তার কথাই বললাম যে আমি এক্ষুনি তার কাছে এখন আপনার বিষয়ে ফোন দিচ্ছি। ভদ্রলোক ওপার থেকে বেশ খুবই কান্নাকাটি করলো, অনেক কিছু বারবার মাপ চেলো। এবং আমি তাকে বললাম যে আর কখনো ঘুণাক্ষরে এই ভদ্র মহিলাকে কখনোই আর ফোন দেবেন না। আপনার ইনভেস্টিগেশন আপনি চালিয়ে যান, তার স্বামী হারিয়েছে, খুঁজে পেলে ভালো, আর না পেলে সেটা দেখা যাবে, কিন্তু নেভার ফোন হার অ্যাগেইন। তাহলে এখন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশে যে কোনো পুলিশ যখন আইও হয়, আর যখন অপর পক্ষ যদি বাদী অথবা বিবাদী তিনি যদি স্ত্রীলিঙ্গ হয়ে থাকেন, সেখানে লিঙ্গানন্দের জন্যে একজন আইও পুলিশ কিভাবে পার্সোনাল কানেকশানে ঢুকে যায়। আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিয়েছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। প্রিয় বন্ধুরা, এই অস্ট্রেলিয়াতে বসেও আমাকে অনেক কিছুই অনেক জায়গায় ফোন করতে হয় মানবতার স্বার্থে, বাট নো চাঁদা, নো, জাস্ট ফর হিউম্যানিটি। কারণ এই চোদু জনতার দেশে কত লোককে চোদু বানিয়ে এই পুলিশ ডিপার্টমেন্ট বা আমলা বা মন্ত্রীরা তাদের ইজ্জত হরণ করছে। প্রিয় বন্ধুরা, আমি আমার স্যালাইনের কথায় আসি, স্যালাইন না, স্যাক্লাইন। এই স্যালাইন ছিল পরিমণির পক্ষে, অর্থাৎ পরিমণি বাদী। তাকে কোনো না কোনোভাবে এই গেঁড়া কলের মধ্যে ফেলে দিয়ে তাকে শেষ পর্যন্ত 18 ঘন্টার জন্যে তার সরকারি বাসভবনে 18 ঘন্টার জন্য পরিমণিকে নিয়ে গেছে। আর একটা মজার ব্যাপার, আমি ভিডিও দেখেই আমি হাসলাম। পরিমণি সাথে কুকুর আর তার ড্রাইভার, তার যে চাটাই, আমি চাটাই বলবো না, চাটাই কেন বলবো, তার একটা ব্যাগ নিয়ে সেই পুলিশ অফিসারের সরকারি বাসভবনে এসেছে, স্যালাইনের বাড়িতে। পরিমণি বাধ্য হয়ে তার চাটাই নিয়ে 1 অগাস্ট সকাল 8টা বাজে চলে গেছে 18 ঘন্টার জন্যে সেই স্যালাইনের সরকারি বাসভবনে। আমি এটাকে কেন চাটাই বলছি, আপনার নিশ্চয়ই মনে আছে না, কোনো মেয়ে যখন খারাপ হয় তখন কি বলেন আপনারা, এরা চাটাই নিয়ে ঘুরে, যেখানে রাত সেখানেই তারা শুয়ে যায়, কাত হয়ে যায়। যার যেখানে পছন্দ হয় তাদের নিজস্ব চাটাই নিয়ে তারা ঘুরে বগলের মধ্যে। আমরা বলি না যে মহিলা চাটাই নিয়ে ঘুরে, ঠিক সেই রকম পরিমণি যেখানেই যায় তার নিজস্ব কিছু জিনিসপত্র নিয়ে, ওই ছোটো যে ব্রিফকেস, ওখানের মধ্যে তার ড্রেস চেঞ্জ করতে হবে, তার প্রসাধনী আছে, অর্থাৎ তার আনন্দের, লিঙ্গানন্দের সময়টা সেরে যেন আবার সেই চোখে কাজল, মুখে লিপস্টিক বা মেকআপ দিয়েই যেন তার আবার সেই বাসা থেকে যেন বের হতে পারে। এটাই হচ্ছে তার সেই চাটাই। শুধু স্যাক্লাইন না, আমি স্যাক্লাইনের কথা বলছি না, আপনারা নিশ্চয়ই মনে আছে পরিমণিকে যখন গত সপ্তাহে যখন সে বিবাদী হয়ে যখন তাকে কোর্টে তোলা হলো, দেখেছেন যে বিচারক বিব্রত হয়ে গেছেন যে কে পরিমণির উকিল হবে। লম্পট এক শ্রেণীর 100 উকিল তারা ঝাঁপিয়ে পড়েছে, আমি আপনার উকিল হব, সবাই ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ পরিমণির পক্ষ হয়ে সলিসিট করার জন্য একদল উকিল তারা নিজেদের মধ্যে নিজেরাই মিছিল, হরতাল, গণ্ডগোল লাগিয়ে দিয়েছে। আর আদালত কি করলো, সাথে সাথে বন্ধ করে দিল, বিব্রত বোধ করলো, তিনি বেঞ্চ থেকে নেমে গেল।
দেখলো যে সব লম্পট উকিলগুলো মারামারি করছে নিজেরা নিজেদের মধ্যে কে পরিমণির উকিল হবে। তিনি আদালতে বললেন যে আপনাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হোক কে পরিমণির উকিল হবে, তারপর আমি আবার বেঞ্চে ফেরত আসব। শেষ অবধি যা হোক একটা উকিল পাওয়া গেল, তাও নুডলস, আমার কাছে সিদ্ধ নুডলসের মতো মনে হয়েছে, যাক একটা উকিলকে পাওয়া গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই উকিলরা কেন ঝাঁপিয়ে পড়লো পরিমণির পক্ষ হয়ে তারা ওকালতি করার জন্য? সবাই স্যালাইন হতে চেয়েছিল। সেই স্যালাইন কোনোভাবে যদি পরিমণিকে যদি মক্কেল বানা যায়, তাহলে সেই পরিমণিকে বিছানার মক্কেল বানানো যাবে, এটাই, আর কিছুই না। আর কোনো রিজন ছিল না। এই উকিলরা যে কামড়াকামড়ি করলো কোর্টের ভেতরে পরিমণির উকিল হওয়ার জন্যে, পরিমণি বিবাদী, তাকে বাঁচানোর নামে কোনোভাবে যদি তাকে চেম্বারে আনানো যায়, এটাই ছিল মূল রিজন। আপনারা শুধু স্যালাইনকে দেখছেন, মানে স্যালাইনকে দেখছেন, না, এক স্যালাইন না, প্রচুর স্যালাইন আছে। আমি আপনাদেরকে একটু আগে অস্ট্রেলিয়ান সেই জনসনের কথা বলেছিলাম, কনস্টেবল অফিসার জনসনের কথা বলেছিলাম। তাকে ইনস্ট্যান্ট তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে তদন্তে পাঠানো হয়েছে। তার বিষয়টা, তার বিরুদ্ধে মামলা হয়েছে, 2 বছরের জেল খেটেছে। প্রিয় বন্ধুরা, কিন্তু আপনাদের এই সংবাদে আমি কি জানলাম, স্যালাইনকে সেই পদ থেকে সরিয়ে তাকে পুলিশ হেডকোয়ার্টারে বা কোথাও যেন নেওয়া হয়েছে, অর্থাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, বলল তদন্ত করবে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সাকলাইনের বিষয়টি তদন্ত করছে সিআইডির এক কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করা হবে পরিমণিকেও। যে কোনো বিষয় আর এই তদন্ত মানে কি, আরও একজন আইও এখানে আসবে, অর্থাৎ কাকের মাংস কাকে খাবে। এই স্যালাইনকে আর কয়েক মাস পরে দেখা যাবে স্যালাইন বেঁচে গেছে। তদন্ত করে দেখা গেছে যে ওই 18 ঘন্টা যে পরিমণি স্যালাইনের বাসায় ছিল, ওটা ওই পরিমণি না, অন্য কেউ ছিল, এমন কিছু বলে তাকে বাঁচিয়ে দেওয়া হবে, তার চাকরি থেকে যাবে। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? প্রিয় বন্ধুরা, এই স্যালাইন বেঁচে যাবে আরও একজন আইওর সেই ইনভেস্টিগেশনে। সেখানে স্যালাইনকে বাঁচানোর জন্য স্যালাইনের বউ, এই মেয়েটির বয়স 26 কি 27 হবে, এর বেশি হবে না, একটি সন্তান তার আছে। এই বউকেই ওই আইও, তার ডিপার্টমেন্টাল ইন্টারনাল যে ইনভেস্টিগেশন যে অফিসার, তার বিছানায় তাকে পাঠাতে হবে। সেই বিছানায় যাবে স্যালাইনের বউ অথবা স্যালাইনের বোন। যদি স্যালাইনের যদি কোনো সুন্দরী কোনো বোন থাকে, আপনার নির্ঘাত মনে রাখবেন স্যালাইনের স্ত্রী অথবা স্যালাইনের বোন সেই ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেটিং অফিসারের বিছানায় চলে গেছে। এইভাবে বাংলাদেশে কাকের মাংস কাকে খায়। প্রিয় বন্ধুরা, আমি যা বলছি মনে রাখবেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি। 12 ঘটের জল খাওয়া বনি আমিন, 14 ঘাটে নৌকা ভেড়ানো বনি আমিন। আমি সবসময় বলি একটা কথা মনে রাখবেন, রাষ্ট্রের সাথে এরা বেঈমানি করে। রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের যে পবিত্র দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গিয়ে এরা কি করে? বেঈমানি করে নিজের পদের সাথে, পদবীর সাথে। ওই যে আমি বললাম 2000 সনে ফিজির রাজধানী সুবাতে বনি আমিন যখন গিয়েছিল, সে মার্কিন রাষ্ট্রদূতের চেম্বারে বসে মার্কিন রাষ্ট্রদূত এবং ডেপুটি অ্যাম্বাসেডর আরও 2 জনের সাথে বসে যখন বনি আমিন আড্ডা দিচ্ছিল, ওই যে প্রসঙ্গক্রমে ডেপুটি অ্যাম্বাসেডর বলেছিল, তোমার দেশ কোনো দিনই শুধরাবে না, তোমার জন্মদেশ কোনো দিনই এগোতে পারবে না। কি জন্য? ওখানকার আমলা, মন্ত্রী এবং সরকারি কর্মচারী যারা আছে, এরা প্রতিনিয়ত রাষ্ট্রের সাথে বেঈমানি করছে। 2000 সনে সুবা ফিজিতে এই হঠাৎ করে তার বলে না, একটা প্রসঙ্গ আসতে 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 তখন বলে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আমাদের বাংলাদেশ, আমার জন্মদেশ কেন এগোচ্ছে না? তখন তিনি আমাকে ওই যে কথাটা বলল যে তোমাদের বাংলাদেশের মন্ত্রী, আমলা বা ক্ষমতাধর যারা আছে, এরা সঠিকভাবে কাজ করে না, এদের মধ্যে দেশপ্রেমের বড় অভাব। এরা মূলত রাষ্ট্রীয় কাজ করার সময় যে পবিত্র দায়িত্ব এদের উপরে ন্যস্ত আছে, সেই পবিত্র দায়িত্ব পালন করার সময়ও এরা কাজের সময় এদের মাথা থাকে মেয়েদের ভোদায়, আর এদের ধন থাকে কাজে। আমি মুলারকে জিজ্ঞেস করলাম, ধন মানে কি? বলবো ওই যে কলম, ওই যে সেক্রেটারি বা আমলা বা মিনিস্টার যখন কোনো রাষ্ট্রীয় কোনো কাজে যখন সিগনেচার করছে,
ওই কলমটা হচ্ছে ওর ধন, কিন্তু ওর মাথা কিন্তু তখন ওই মেয়ের ভোঁদার ভিতরে। এই জন্য তোমার বাংলাদেশ কখনো উন্নত হচ্ছে না। এই লিস্ট ধরলে বাংলাদেশের প্রচুর প্রচুর আমলা, মন্ত্রী এবং কূটনীতিবিদ যারা আছে, এরা আসলে কিন্তু এদের নষ্ট চরিত্র। এখন নাম ধরে 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 বলতে গেলে ঝাঁপি খুলে যাবে। এই স্যালাইন যখন এই পরিমণির রিপোর্ট লিখছিল, সিগনেচার করছিল, এই সিগনেচারের সময় এই স্যালাইনের মাথা কিন্তু পরিমণির ভোঁদায়, আর স্যালাইনের সেই ধনটা ছিল তার ইনভেস্টিগেটিং ওই আইও রিপোর্টের সেখানে। নিশ্চয়ই বুঝতে পারছেন, শুনতে খুবই খারাপ লাগে। আপনারা এক স্যালাইনের কথা বলছেন, বহুত স্যালাইন আছে এই সমাজে। পুলিশ ডিপার্টমেন্টের ভেতরেও কিন্তু যখনই কোনো তদন্ত হয়, সেই তদন্তে আপনি অবশ্যই ধরে রাখবেন যেই পুলিশ অফিসার বিপদে পড়েছে, সেই অফিসারের স্ত্রী অথবা তার যদি ইউনিভার্সিটি গোয়িং যদি কোনো সুন্দরী বোন থাকে, সেই ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ অফিসারের বিছানায় তাকে যেতে হয়েছে। এইভাবে অতীতে প্রচুর বাংলাদেশি পুলিশ অফিসার মুক্তি পেয়ে গেছে। প্রিয় বন্ধুরা, স্যালাইন কেন একা পরিমণিকে ভোগ করবে, কেন ভোগ করবে, এটাই ছিল মূল রিজন। প্রিয় বন্ধুরা, স্যালাইন যখন পরিমণিকে ভোগ করলো, তখন স্যালাইনের আশেপাশের আরও একজন সিনিয়র অফিসারও এই পরিমণিকে পেতে চেয়েছিল, বাট স্যালাইন এটা হতে দেয়নি এবং পরিমণিও রাজি হয়নি। পরিমণি ভেবেছিল স্যালাইনকে যখন আমি সন্তুষ্ট করেছি, কেন আমি আরেকজনের বিছানায় যাব। এই বিবাদের কারণেই শেষ অবধি পুলিশ ডিপার্টমেন্টের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্য হলেন পরিমণির বাসায় রেড করাতে, এবং অতঃপর ধীরে ধীরে স্যালাইনকে ধরিয়ে দিলেন যে তুমি একা খেলে চলবে না, তুমি একা ভোগ করলে চলবে না। এখন বোঝো চান্দু, মনা চান্দু, বোঝো। এবার আসুন নাসির মাহমুদের কথা। নাসির মাহমুদ বোট ক্লাবের, আবার বলছি, সুদর্শন সুন্দর একজন ভদ্রলোক। তারা তো নিতে পারে না, তো আমি জাস্ট তাদেরকে বাধা দিচ্ছি যে এটা নেওয়া যাবে না, নিতে হলে তোমাদের কোনো অ্যাকাউন্ট অ্যাগেন্সটে নিতে হবে, আর এটা বিক্রিযোগ্য না, এটা সাথে করে নেওয়ার জিনিস না, এটা এখানে বসে খাওয়ার জিনিস, আর বাই দিস টাইম আমাদের বার ক্লোজ, এটা এখন দেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালাজ শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। তিনিও সুন্দরভাবে তার কাজ চালিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ নাসির মাহমুদ। আপনার এই কাজ দেখে আমার সেই সিনেমার কথা মনে পড়ছে, জগৎ বিখ্যাত সেই কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, একটি নামকরা উপন্যাস, যে পৃথিবীতে কিভাবে প্রতিশোধ নিতে হয়, হাসি মুখে কিভাবে প্রতিশোধ নিতে হয়, জগৎ বিখ্যাত একটি বই। যদি পারেন দেখে নেবেন সিনেমা, আর না হয় বইটা নিয়ে পড়ে নেবেন, কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। সেই বইতেই দেখবেন প্রতিশোধ কিভাবে বুদ্ধি খেলে নিতে হয়। আর এই কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর আলোকে ভারতীয় সে 80-র দশকে কবির বেদি এবং রেখা তারা একটা সিনেমা করেছিল, নাম ছিল খুন ভেরি মাং। যদিও জাস্ট ভারতীয়ভাবে করা হয়েছে, ওখানকার কালচারের সাথে রেখে করেছিল খুন ভেরি মাং। তবে এক্স্যাক্টলি ওই রকম কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর মতো গেমটা হয়নি। কাউন্ট অফ মন্টি ক্রিস্টো পৃথিবীর অনেক ভাষায় অনেকবার, দশক থেকে দশকে অনেকবার রিমেক হয়েছে। যদি সম্ভব হয় আপনারা ইউটিউবে অথবা নেটফ্লিক্সে দেখে নেবেন কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। আর কবির বেদির সেই খুন ভেরি মাং, সেটাও দেখলে বুঝতে পারবেন প্রতিশোধ কীভাবে নিতে হয়। খুন ভেরি মাং, কবির বেদি। আমার স্ত্রীও সেই সময় আমার মাঝে নাকি কবির বেদিকে দেখতে পেত। আশ্চর্য, কোথায় বম্বের কবির বেদি আর কোথায় চট্টগ্রামের কবির বেদি। কিন্তু ভেরোনিকা সে 80-র দশকে আমার যখন দাঁড়িয়ে ছিল, সে বলতো তুমি আমার কবির বেদি, তুমি আমার কবির বেদি। প্রিয় বন্ধুরা, এই কবির বেদির প্রেমে পড়েই বনিয়ামিনের চক্করে পড়েছিল ভেরোনিকা। এটাই ছিল গূঢ় রহস্য। আমি কি বলতে জানি কি বলে ফেলছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এক স্যালাইন এবং পরিমণির গল্প বলতে বলতে চলে আসলাম নিজের ব্যক্তিগত কথায়। প্রিয় বন্ধুরা, আমি আজ তাহলে ঝাড়ি, অনেক কথা বললাম, কারো ভালো লাগবে, কারো ভালো নাও লাগতে পারে। প্রিয় বন্ধুরা,
আবারও বলছি, বাংলাদেশ চৌধু জনতার বাংলাদেশ। দেশ চালাচ্ছে এই সন্ত্রাসী, এই গৃহপালিত কিছু মন্ত্রী, এদেরকে নিয়ে এই চৌধু দল আওয়ামী লীগ। বাংলাদেশে অতীতেও অনেকেই এই দেশ শাসন করেছে স্বাধীনতার পর। দুর্নীতি অপরাধ মুক্ত কখনো বাংলাদেশ ছিল না, কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগের পা থেকে মাথা অবধি পুরো দেশের অবস্থা একই, সবখানেই। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা সূত্র A+B² এই থিওরিটা মনে রাখবেন। একজন আইও অফিসার যখন পুরুষ হবে আর তার প্রতিপক্ষে যখন কোনো নারী হবে, আপনি বুঝে নেবেন ডালমে কুচ কালা। এখানেই রাষ্ট্রের সাথে বেইমানি করার একটা সুযোগ থেকে যাচ্ছে। এখানেই সেই আইও অফিসার রাষ্ট্রের সাথে গাদ্দারি করে রাষ্ট্রের কাজ করার সময় তার মাথা থাকবে তার প্রতিপক্ষ, সে বাদী বা বিবাদী নারীর সেই অঙ্গে, আর তার নিজের অঙ্গ যাবে রাষ্ট্রের সেই পেপারে। কিছুদিন আগে আপনারা নিশ্চয় জেনেছেন, একজন এসপি, একটি জেলার এসপি শুধুমাত্র যৌন তাড়নায় সে তার একজন ইনভেস্টিগেটিং একজন অফিসারকে দিয়ে সেই নারীকে তার বিছানায় নেওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু মেয়েটি বিবাহিতা, সে যেতে চায়নি, তার উপরে জোর করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তাকে চক্রান্তের ভেতরে ফেলে প্রতিপক্ষ সিভিলিয়ান দিয়ে তাকে অ্যাটাক করে সেই মেয়েকে অ্যাসিড জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র একটু লিঙ্গানন্দ। প্রিয় বন্ধুরা, আর কোনো কথা নয়, শুধু পুলিশ ডিপার্টমেন্ট দেখলে হবে না, বাংলাদেশের প্রত্যেকটি ডিপার্টমেন্টের রন্ধ্রে এইরকম প্রচুর গোলাম সেকলাইন প্রচুর আছে। তবে আবারও বলে রাখছি, গোলাম সেকলাইন যদি চাকরিটা ফেরত পায় তাহলে বুঝতে পারবেন গোলাম সেকলাইনের স্ত্রী এবং গোলাম সেকলাইনের বোন কাকের মাংস কাকে খায়, সেই ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশনের ভেতরেই সেই চক্করে সেই তার বউ না হলে তার বোন বিছানায় চলে গেছে, তার চাকরিটাও টিকে গেল। আজ তাহলে ছাড়ি। This is Bonnie Amin from Sydney, Australia. Thank you very much. Bye-bye.